তো গাইজ মার্বেল ফাইনালি তাদের মোস্ট অ্যাওয়েটেড হরর সিরিজ মার্বেল জম্বিজ রিলিজ করে দিয়েছে। আর আমার মনে হয় আপনারা ইতিমধ্যে পুরো সিরিজটি দেখে ফেলেছেন। আর যারা এখনো এই সিরিজটি দেখেনি তারা সবাই বসে পড়ুন, কারণ এই ভিডিওতে আমি মার্বেল জম্বিজের পুরো গল্পটা এক্সপ্লেন করব। তো এই সিরিজের শুরুটা হয় হোয়াট ইফ সিজন 1-এ জম্বি অ্যাপোকালিপস থেকে, যেখানে জ্যানেট ভ্যান ডাইন কোয়ান্টাম রেলমে একটি জম্বি ভাইরাসে ইনফেক্ট হয়ে যায়। আর তাকে বাঁচাতে যখন হ্যাংক পিম সেখানে যায় তখন সে নিজেও ওই ভাইরাসের কারণে ইনফেক্ট হয়ে যায়। আর যখন তারা দুজনে কোয়ান্টাম টানেল থেকে বাইরে বেরিয়ে আসে তখন এই ভাইরাস পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে, এমনকি অ্যাভেঞ্জাররা পর্যন্ত এই ভাইরাসের কারণে ইনফেক্ট হয়ে যায়। এরপর ব্রুস ব্যানার যখন থ্যানোসের ব্যাপারে সবাইকে সতর্ক করার জন্য পৃথিবীতে আসে তখন সে দেখতে পারে হাতাগোনা কয়েকজন হিরো ছাড়া পুরো পৃথিবী জম্বি ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছে। এরপর তারা ভীষণের কাছে যায় সমাধানের জন্য, কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে যে ভীষণ জম্বি ওয়ানটাকে ধরে রেখেছে এবং তাকে নিরীহ মানুষের বডি পার্টস কেটে কেটে খাওয়াচ্ছে। আর তাদের মধ্যে একজন ছিল টিচালা, যার একটি পা ভীষণ অলরেডি ওয়ান্ডাকে খাইয়ে দিয়েছে। তখন তারা সবাই মিলে ওয়ান্ডার সাথে লড়াই করে, কিন্তু এই ফাইটের দরুন ওকোয়ে এবং বাকির মতো আরও কিছু হিরো মারা যায়। তবে ভীষণে ভাইরাসের কিউরের জন্য তার মাইন্ড স্টোন বের করে সার্ভাইভিং হিরোদের হাতে তুলে দেয় এবং স্পাইডারম্যান, স্কট, টিচালা ওয়াকান্ডার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। কিন্তু ততক্ষণে জম্বি থ্যানোস অলরেডি ওয়াকান্ডাতে পৌঁছে গিয়েছিল। আর এখানেই হোয়াট ইফের সেই এপিসোডটি শেষ হয়ে যায়। এরপর থেকে বাকি গল্প মার্বেল জম্বিসের শুরু হয়। তো মার্বেল জম্বিসের প্রথম এপিসোডের শুরুতে আমরা কেট বিশপ, রিরি উইলিয়ামস এবং কামালা খানকে দেখতে পাই। এখানে কামালা খান অলরেডি তার পাওয়ারটা পেয়ে গিয়েছে, অথচ R616 অর্থাৎ মার্বেলের মেন ইউনিভার্সে আমরা তার পাওয়ারটা ইন গেমে পরে দেখতে পেয়েছিলাম। একইভাবে এই ইউনিভার্সে কেট বিশপ কখনোই হকাইয়ের সাথে দেখা করতে পারেনি এবং রিডি এর কাছে তার নিজস্ব কোনো স্যুট ছিল না। এখানে রিডি আয়রন ম্যানের মাথা ছাড়া আর্মরে একটি টেডি বিয়ার মাথা লাগিয়ে ফ্রাইডের সাহায্যে সেটিকে কন্ট্রোল করছিল। কারণ হোয়াট ইফে আমরা দেখেছিলাম যে টনির মাথা তার আয়রন ম্যান স্যুট থেকে আলাদা হয়ে গিয়েছিল। এরপর সেই তিনজন গ্র্যান্ড সেন্ট্রালে প্রবেশ করে, যেখানে অ্যাভেঞ্জার্সের চিতুর ইনভেশন হয়েছিল। জম্বি অ্যাপোকালিপসের পর সেখানকার সবকিছু এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঠিক তখনই সেখানে একটি কুইনজেট ক্র্যাশ হয়, যার ভিতর তারা একজন পাইলটকে দেখতে পায় আর তার পেটের ভিতর একটি ডিভাইস ছিল। কামালা তখন তার হাত দিয়ে সেটি বের করে আনে। রিরি সেটি দেখে বলে যে এটি একটি ক্রস গ্যালাক্টিক ট্রান্সমিটার যা শিল্ড তৈরি করেছিল। এরপর তারা তিনজন রিরি এর গাড়িতে চেপে অন্য সার্ভাইভার্স এবং ভাইরাসের কিউর খোঁজার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু হঠাৎ পথে একটি ঝড়ের কারণে তাদের কারটি উল্টে যায় এবং তারা জম্বিসদের মাঝে ফেসে যায়। তখন রিরি তার রিপালসার ব্যবহার করে, কামালা তার সুপার পাওয়ার এবং কেট তার আর্চারি দিয়ে ওই জম্বিসদেরকে মারতে শুরু করে। কিন্তু ঠিক তখনই তারা জানতে পারে যে ঝড়ের কারণে তাদের গাড়িটি উল্টে গিয়েছিল সেটি আসলে কোনো ঝড়ই ছিল না, সেটি ছিল ইক্রিস মানে ইটারনালস বনাম ক্যাপ্টেন মার্বেলের মধ্যে হওয়া একটি তীব্র লড়াই ছিল। এখানে ইক্রিস এখনো জম্বিজ হয়নি, কিন্তু ক্যাপ্টেন মার্বেল জম্বি হয়ে গিয়েছিল, কারণ ইক্রিস একজন ইটারনালসের মেম্বার ছিল আর ইটারনালসরা মূলত রোবট হওয়ায় জম্বি ভাইরাস তাদের উপর কোনো প্রভাব ফেলে না। এরপর তাদের লড়াইয়ের সময় কেট ক্যাপ্টেন মার্বেলের দিকে একটি তীর ছুঁড়ে মারে, কিন্তু সেটি ছিল একটি পার্টি অ্যারো। আর এরপরে ক্যাপ্টেন মার্বেল কেট বিশপকে পুরোপুরি ব্লাস্ট করে দেয়। এরপর রিরিকেও একটি জম্বি কামড়ে দেয়, কিন্তু ঠিক তখনই তাদের মাঝে মুননাইট ব্লেডের এন্ট্রি হয়। সে তার মুননাইট থিম বাইকে এসে কামালা খানকে বাঁচিয়ে নিয়ে যায়। আর এমসিইউতে প্রথমবার আমরা ব্লেডকে দেখতে পেলাম। এরপর তারা দুজনে ওয়াইয়ের দিকে রওনা হয়। আর এদিকে আমরা আমাদের অন্য হিরোজদেরকে দেখতে পাই যারা কিনা একটি বেজে লুকিয়েছিল। আর ওই বেজের মধ্যে মেলিনা অনেকগুলো জম্বিসকে তাদের প্রোটেক্টিভ শিল্ড হিসেবে ব্যবহার করছিল। এটি সেই প্রযুক্তি ছিল যা সে ব্ল্যাক উইডো মুভিতে অ্যানিমেলসের কন্ট্রোল করার জন্য ব্যবহার করেছিল। এরপর সকল হিরোজরা ওই বেজে জড়ো হয়, কিন্তু ঠিক তখনই জম্বিসদের একটি পুরো দল সেখানে এসে পৌঁছায় তাদের উপর হামলা করার জন্য। আর সেই দলে হকাই, গোস্ট, অ্যাবোমিনেশনের মতো সুপার হিরোরাও ছিল এবং ওকোয়ে তাদের সবাইকে নেতৃত্ব দিচ্ছিল। আর তাদের সাথে আমাদের প্রিয় জম্বি ক্যাপ্টেন আমেরিকাও ছিল, যা শুধুমাত্র শরীরের উপরের অংশটি ছিল, কারণ হোয়াট ইফে বাকি তার শিল্ড দিয়ে তাকে মাঝখান থেকে কেটে দিয়েছিল। আর এই জম্বিসদের মারতে হলে আপনাকে তাদের মাথায় অ্যাটাক করতে হবে, জাস্ট লাইক আয়রন ম্যান ইন হোয়াট ইফ। এরপর জম্বিসরা তাদের বেসে অ্যাটাক করে দেয়, তখন সবগুলো উইডোসরা তাদের উপর গুলি চালাতে শুরু করে। কিন্তু তখনই গোস্ট সেখানে এসে তার ফেজিং পাওয়ার দিয়ে উইডোসদেরকে একে একে মেরে ফেলতে থাকে। এরপর রেড গার্ডিয়ান ভার্সেস ক্যাপ্টেন আমেরিকার একটি মজার পার্টি আমরা সেখানে দেখতে পাই, কিন্তু শেষে রেড গার্ডিয়ান ক্যাপ্টেন আমেরিকার উপর ল্যান্ড করে তাকে থেতলে মেরে ফেলে। কিন্তু সবচেয়ে ইন্টেন্স লড়াই ছিল ব্লেড বনাম গোস্টের এই লড়াইটি, যেটি এই এপিসোডের সবচেয়ে সেরা মুহূর্ত ছিল। গোস্টের কাছে ফেজিং অ্যাবিলিটি ছিল, কিন্তু ব্লেডের কাছেও সুপার হিউম্যান সেন্স থাকায় সে বুঝতে পারছিল যে গোস্ট কোথা থেকে অ্যাটাক করতে চলছে এবং যে স্টাইলে সে গোস্টকে কুচি কুচি করেছিল তা দেখে বেশ মজায় লেগেছিল। কিন্তু অন্যদেরকে সেফটি দেওয়ার জন্য ইয়েলেনার মা মেলিনা গেট বন্ধ করে নিজেকে স্যাক্রিফাইস করে দেয়। মেলিনা সেখানেই মারা যায় আর বাকিরা বাইক নিয়ে কোনো মতে সেখান থেকে পালিয়ে বের হয়ে আসে। মেলিনাকে হারিয়ে ইয়েলেনা আর রেড গার্ডিয়ান পুরোপুরি ইমোশনাল হয়ে পড়ে। আর এবার তাদেরকে একটা শিপ খুঁজে বের করতে হবে, যার মাধ্যমে তারা স্পেসে গিয়ে ট্রান্সমিটারটাকে অন করতে পারবে। এতে সিগন্যাল পেয়ে নোভা কস পৃথিবীকে রক্ষা করতে আসবে। তখন ব্লেড বলে যে সে একটা জায়গা চেনে যেখানে গেলে একটা স্পেশাল শিপ পাওয়া যাবে। এপিসোড 2 এর শুরুতে জম্বি অ্যাপোকালিপস শহরে সবাই যখন জম্বি হয়ে যাচ্ছিল
তখন কেটিয়া শাংচি নিজেদের জীবন বাঁচানোর জন্য এদিক সেদিক দৌড়াতে শুরু করে। এক পর্যায়ে জম্বিরা যখন তাদেরকে ঘিরে ধরে তখন শাংচির বাবা ওয়েনো এসে জম্বিদের সাথে ফাইট করে শাংচিকে বাঁচায়। আর কিছুক্ষণ ফাইট করার পর হঠাৎ করে একটা জম্বি শাংচির হাতে কামড় দিয়ে দেয়, সাথে সাথে শাংচি জম্বি হতে শুরু করে। কিন্তু শাংচিকে বাঁচানোর জন্য ওয়েনো তার ট্যাং রিং শাংচির জম্বি কামড় দিয়ে হাতে পরিয়ে দেয়, এতে শাংচি জম্বি হওয়া থেকে বেঁচে যায়। তবে জম্বিদের আক্রমণে ওয়েনো মারা যায়। এরপর ওয়েনোর হেলিকপ্টারে করে শাংচি আর কেটি শহর থেকে বেঁচে ফিরে আসে। এরপর 5 বছর কেটে যায়। শাংচি আর কেটি গ্যাং নিয়ে কোনো একটা জায়গা যাচ্ছিল, আর আমরা দেখতে পাই শ্যাংচি নিজে 6টা রিং ব্যবহার করছে আর বাকি 4টা কেটি ওয়েপন হিসেবে ব্যবহার করছে। তখন পথে কিছু ডাকাত তাদের সাথে থাকা গরুগুলোকে লুট করার জন্য আক্রমণ করে, কিন্তু ট্যান্ডিংসের সাহায্যে তারা ইজিলি ডাকাতগুলোকে হারিয়ে দেয়। এরপর তারা সিটি অন দি সি নামক একটি চেক পয়েন্টে আসে, এটাই ছিল তাদের গন্তব্য। এখানে তাদের সাথে কামালা, ব্লেড, রেড গার্ডিয়ান আর ইয়েলেনের সাথে দেখা হয়। তারা আগে থেকে এখানে ছিল আর নিজেদের মধ্যে পরিচিত হয় না। তখন এই সিটি অন দ্য সি এর লিডার এসে তাদের সাথে সাক্ষাৎ করে, আর এখানে সবার লিডার হচ্ছে জিমো। জিমোকে তোমাদের নিশ্চয়ই মনে আছে, সিভিল ওয়ারের মেন ভিলেন ছিল এই জিমো। জিমো বলে যে সে হিরোদেরকে একদমই পছন্দ করে না, তবে যেহেতু তারা সাথে করে খাবার এনেছে আর তাদের সাথে প্রোটেকশনও পাওয়া যাবে, তাই তাদেরকে সিটি অন দ্য সিতে আসার অনুমতি দিয়ে দেওয়া হয়। মূলত এই সিটি অন দ্য সি পানির নিচে থাকে একটি শহর, আর এটা হলো শিল্ডের সবচেয়ে নিরাপদ জেলখানার রাফ, যেটাকে জিমো সিটি অন দ্য সি বানিয়েছে। এখানে সে অনেক সাধারণ মানুষকে জায়গা দিয়েছে, আর এখানে থাকা মানুষগুলো জিমোকে অনেক সম্মান করে। জিমো সবার উদ্দেশ্যে ভাষণ দেয় আর লড়াই চালিয়ে যাওয়ার জন্য মোটিভেশন দেয়। এরপর সিটি অন দ্য সি পানির নিচে যেতে শুরু করে। তারা ভেবেছিল পানির নিচে তারা নিরাপদে আছে, কিন্তু এরপরে আমরা পানির নিচে কিছু জম্বিকে দেখতে পাই, যারা সিটি অন দ্য সি দেখে আক্রমণ করতে শুরু করে। মূলত এরা ছিল আটলান্টিয়ান, যারা অলরেডি জম্বি হয়ে গিয়েছে। এরপরে আমরা জম্বি নেমোরকেও দেখতে পাই। ওই রাফটির কারণে নেমোর ঘুম থেকে জেগে গিয়েছে, যা হিরোদের জন্য একটা ভয়ঙ্কর বিপদ ছিল। এদিকে কামালা তার স্বপ্নে হালকের মতো একটা ক্যারেক্টারকে প্রচুর পরিমাণে এনার্জি কনজিউম করতে দেখতে পায়, কিন্তু হঠাৎ করে সেই ওয়ানটাকে দেখে তার ঘুম ভেঙে যায়। এরপর হিরোদের রুমের দরজাগুলো হঠাৎ করে সবগুলো বন্ধ করে দেওয়া হয়। জিমো বলে যে নেমোর ক্ষুধার্ত, আর তাকে আটকানোর একমাত্র উপায় হচ্ছে খাবার দেওয়া। এভাবেই তারা এতদিন ধরে সমুদ্রের মধ্যে বেঁচে আছে। এই বলে জিমো কামালা, ব্লেড, ইয়েলেনা আর রেড গার্ডিয়ানকে বাইরে ইজেক্ট করে পানিতে ফেলে দেয়। তখন কামালা তার পাওয়ার দিয়ে একটা শক্ত শিল তৈরি করে। তখন নেমোরও সেখানে চলে আসে। নেমোরের চোখে লাল আলো জ্বলছিল, যা ছিল কেওস ম্যাজিকের কালার, অর্থাৎ নেমোর ওয়ান্ডার হয়ে কাজ করছিল। নেমোরের অ্যাটাকে তারা আবারও সিটি অন দ্য সিতে ফিরে আসে। জিমো একটা কন্টেইনারে নেমোরকে আটকে দেয়। তখন আটলান্টিয়ান জম্বিদের সাথে হিরোদের ফাইট শুরু হয়ে যায়। অনেকক্ষণ ফাইট করার পর অবস্থা বেগতিক দেখে জিমো লাইফ পোর্টে চলে গেলেও হিরোরা তার পিছে পিছে চলে যায়, কিন্তু ততক্ষণে নেমোর কন্টেইনার ভেঙে বের হয়ে আসে। জিমো তখন লাইফ পোর্ট চালু করার চেষ্টা করতে থাকে, আর এদিকে হিরোরা নেমোরকে আটকানোর চেষ্টা করে। এখানে নেমোর কয়েকজনকে খুব ভয়ঙ্করভাবে মেরে ফেলে। কামালা বুঝতে পারে নেমোর ট্রান্সমিটার ডিভাইসটা নিতে যাচ্ছে। ট্রান্সমিটারটা দেখালে নেমোর কামালার উপর আক্রমণ করে দেয়। তখন কামালা তার সর্বশক্তি দিয়ে নেমোরের পুরো মাথাটা ব্লাস্ট করে নেমোরকে হত্যা করতে সক্ষম হয়। এরপর লাইফ পোর্টের দরজাটা অফ হয়ে যায়। যেহেতু যে কোনো একজনকে ম্যানুয়ালি লাইফ পোর্টে ইজেক্ট করতে হতো, তাই ইয়েলেনা সিটি অন দ্য সিতে থেকে যায় এবং নিজেকে স্যাক্রিফাইস করে দেয়। এখানে রেড গার্ডিয়ান আর ইয়েলেনার মধ্যে অনেক ইমোশনাল কিছু কথাবার্তা হয়। ইয়েলেনা বলে এটাই তার জন্য একটা হিরোইক ড্যাথ। এটা বলে ইয়েলেনা পোর্টটা ইজেক্ট করে দেয়, আর যার কারণে বাকি হিরোরা বেঁচে যায়। এপিসোডের শেষে পুরো রাফট এক্সপ্লোড হয়ে যায়। এবার হিরোরা নিউ অ্যাসগার্ডে যাওয়ার জন্য রওনা দেয়। এপিসোড 3 এর শুরু 5 বছর আগের একটি সময় থেকে, যেখানে হোয়াট ইফের জম্বি এপিসোডটি শেষ হয়েছিল। সেখানে স্পাইডারম্যান, অ্যান্টম্যান এবং ব্ল্যাক প্যান্থার এই 3 জন মাইন্ড স্টোন নিয়ে ওয়াকান্ডাতে পৌঁছায়, এই আশায় যে ওয়াকান্ডায় পৌঁছে এই পরিস্থিতির কোনো একটা সলিউশন বের করতে পারবে। কিন্তু সেখানে তাদের সাথে দেখা মেলে জম্বি থ্যানোসের সাথে, যার কাছে অলরেডি 5টি ইনফিনিটি স্টোন ছিল এবং সে কেবল মাইন্ড স্টোনের জন্য অপেক্ষা করছিল। এরপর ওয়াকান্ডার ভেতরে থ্যানোসের সাথে স্পাইডারম্যান, অ্যান্টম্যান এবং ব্ল্যাক প্যান্থার একটি পাওয়ারফুল লড়াই শুরু হয়, যেখানে থ্যানোসের কাছে ইতিমধ্যে 5টি স্টোন তো ছিলই, তারপর সে জম্বি হওয়ার কারণে এলোমেলোভাবে আক্রমণ করছিল। কিন্তু যেহেতু সে একটি জম্বি ছিল, তাই সে তার পাওয়ার সঠিকভাবে ইউজ করতে পারছিল না। তবে কিছুক্ষণের মধ্যে ব্ল্যাক প্যান্থার একটা জিনিস লক্ষ্য করে, লড়াই যত এগোচ্ছে জম্বি থ্যানোস একটি শিশুর মতো সবকিছু শেখা শুরু করছে, এবং সেই শেখা জিনিসগুলি সে পরবর্তী লড়াইগুলোতে অ্যাপ্লাই করছে। এরপরে 3 জন দীর্ঘ সময় ধরে থ্যানোসের সাথে লড়াই করলেও তাকে হারাতে পারছিল না। আর যখন তাদের মনে হলো যে তারা হারতে চলছে, ঠিক তখনই আকাশ থেকে বাইফ্রস্ট ওপেন হয় এবং থর ওয়াকান্ডাতে ল্যান্ড করে, যেমনটা আমরা ইনফিনিটি ওয়ার মুভিতে দেখেছিলাম। যখন বাকি সবাই থ্যানোস আর্মির কাছে আউট নাম্বার হচ্ছিল, তখন থর এসে থ্যানোসের সাথে লড়াই করার চেষ্টা করে, আর এখানেও সেম ঘটনাটা ঘটে। তবে এখানে থ্যানোসের কাছে ইতিমধ্যে 5টা স্টোন ছিল, তাই জম্বি থ্যানোস তার 5টি স্টোনের পাওয়ার ব্যবহার করে তাদের উপর অ্যাটাক করে দেয়। আর ওই অ্যাটাকের কারণে রকেট এবং গ্রুট দুজনে পুরো বডি ভ্যাপোরাইজ হয়ে যায়, আর শুধুমাত্র অবশিষ্ট থাকে তাদের স্কালগুলো। আর অন্যদিকে থর ও থ্যানোসের কাছে খুব বাজেভাবে হেরে যায়। তবে এরপর ব্ল্যাক প্যান্থারের মাথায় একটি আইডিয়া আসে। সে স্পাইডারম্যানের সাথে টিম আপ করে মাইন্ড স্টোন নিজের হাতে নেয় এবং থ্যানোসের সাথে আরও একটি মারাত্মক লড়াই করে, যার শেষ ভাগে থ্যানোস রিয়েলিটি স্টোনের পাওয়ার ব্যবহার করে ব্ল্যাক প্যান্থারের হাত থেকে মাইন্ড স্টোনও ছিনিয়ে নেয় এবং তার 6টি স্টোনই সম্পূর্ণ করে ফেলে। এই সময় ব্ল্যাক প্যান্থার বুঝতে পারে যে এখন যদি থ্যানোসকে থামানো না যায়, তাহলে পরে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর তাই ব্ল্যাক প্যান্থার তার পুরো শক্তি দিয়ে থ্যানোসকে খুব জোরে একটা পাঞ্চ মারে। আর যেহেতু এই পুরো লড়াইটি ওয়াকান্ডার ভাইব্রেনিয়াম এক্সট্রাক্টর প্ল্যান্টের কাছে হচ্ছিল, তাই থ্যানোস এবং ব্ল্যাক প্যান্থার দুজনেও প্ল্যান্টের ভেতরে পড়ে যায়। আর ভাইব্রেনিয়াম কোরের সাথে বাকি সব স্টোন মার যাওয়ার সাথে সাথে সেগুলো এক্সপ্লোর হয়ে যায়।
এরপর ধীরে ধীরে সেগুলো রিয়েলিটিকে ভেঙে দিতে শুরু করে। এই সময় স্পাইডারম্যান এবং অ্যান্টম্যানের মনে হয় যে তারা হয়তো বা মারা যাবে, কিন্তু ঠিক তখনই ডক্টর স্ট্রেঞ্জের মতো একটি পোর্টাল খোলে এবং স্পাইডারম্যান ও অ্যান্টম্যান দুজনে সে পোর্টালের ভেতর দিয়ে বাইরে বেরিয়ে আসে। এরপর আমাদের বর্তমান সময় সিন দেখানো হয়, যেখানে ওই এক্সপ্লোরের পর মূলত স্পাইডারম্যান এবং অ্যান্টম্যানকে কামাতাজের লোকেরা বাঁচিয়েছিল, আর বর্তমানে তারা কামাতাজের ভেতরে রয়েছে। সেখানে কামাতাজের বাকি সর্সারাররা তাদের জানায় যে কুইন অফ ডেথ অর্থাৎ ওয়ান্ডা খুব শীঘ্রই প্যারিসে একটি বিশাল মার্চ করতে চলছে এবং তাদের যে কোনো মূল্যে থামাতে হবে। ঠিক তারপরে আমরা কামালা খানের টিমকে দেখি, যারা অবশেষে নিউ এসগার্ডে পৌঁছে গেছে। আর নিউ এসগার্ডের গেটে তাদের সাথে ভ্যালকেরি দেখা হয়। স্বাভাবিকভাবে ভ্যালকেরি তাদের নিউ এসগার্ডে প্রবেশ করতে দেয় না, কারণ তাদের কাছে এসগার্ডে আসার কোনো ইনভিটেশন ছিল না। কিন্তু তখন ব্লেড সামনে আসে এবং সে খুনসুকে রিলিজ করে দেয়। খুনসু ভ্যালকেরির সাথে কথা বলে এবং গড অফ মুনকে দেখার পর ভ্যালকেরি সেই সকলকে এসগার্ডের ভেতরে নিয়ে যায়। নিউ এসগার্ডের ভেতরে গেলে দেখা যায় অন্যরকম দৃশ্য। এসগার্ডের সব লোক ভিতরে পার্টি করছে, কারণ তারা নিজেদেরকে পুরো পৃথিবী থেকে আলাদা করে কোয়ারেন্টাইন করে রেখেছিল। আর এখানে আমরা থোরকে দেখতে পাই যে থ্যানোসের সাথে লড়াই হেরে যাওয়ার কারণে খুবই হতাশ ছিল, আর এই কারণে সে কারোর সাথে কথাবার্তা না বলে তার ইটারনাল স্লিপে চলে গিয়েছে। যখন এইসব চলছিল তখন কামালা খান ভ্যালকেরিকে জিজ্ঞেস করে যে এত খাবারের ব্যবস্থা কে করেছে, থোর তো ঘুমাচ্ছে। তখন ভ্যালকেরি বলে যে এসব থোর করেনি, তাদের কুইন অফ সোকোভিয়া সাহায্য করেছে। আর এই কথা শোনা মাত্র কামালা খানের কান খাড়া হয়ে যায়। আর ঠিক তখনই পাশ থেকে ওয়ান্ডা ম্যাক্সিমাম বেরিয়ে আসে, কিন্তু এবার সে জম্বি ছিল না, সে বেশ স্বাভাবিক অবস্থায় ছিল। এখানে ওয়ান্ডা কামালাকে জানায় যে সে তার রিয়েলিটি র্যাপিং পাওয়ার দিয়ে নিজেকে পুনরায় ঠিক করেছে, সে নিজের মাইন্ডের উপর কন্ট্রোল এনেছে এবং সে এখন জম্বি নয়। ঠিক তখনই অ্যাসগার্ডের সকল সোলজার বমি করতে শুরু করে এবং তারা ধীরে ধীরে জম্বিজে পরিণত হতে থাকে। আর তখনই সবার কাছে পরিষ্কার হয়ে যায় যে এটি আসলে ওয়ান্ডার একটি ট্র্যাপ ছিল, যেখানে সে তার রিয়েলিটি র্যাপিং পাওয়ার দিয়ে জম্বিজদের শরীরের অংশগুলোকে ভালো খাবারের সাথে রিপ্লেস করে দিয়েছিল। এই কারণে সবাই সেগুলো খাচ্ছিল। আর ঠিক কিছুক্ষণ পরে সকল অ্যাসগার্ডিয়ান জম্বিজে কনভার্ট হয়ে যায়। আর এখানে আরো একটি বড় সমস্যা তৈরি হয় যে রেড গার্ডিয়ান ওই রুমে এসে খাবার খেতে বসে গিয়েছিল, আর ধীরে ধীরে এখন তারও অসুস্থতা শুরু হয়, অর্থাৎ সেও এবার একটি জম্বি হতে চলেছে। এর ঠিক পরে সকল জম্বিজ তাদের উপর আক্রমণ করে দেয়। আর এখানে আমরা একটি খুব শক্তিশালী লড়াই দেখতে পাই, যার মধ্যে শ্যাংচি এর বন্ধুও মারা যায়। একই সাথে তাদের টিমে আরো দুজন টিমমেটেরও মৃত্যু হয়। আমরা দেখি যে এরপর সকল জম্বিজ থোরের উপর আক্রমণ করতে যায়, যে তার ইটারনাল স্লিপে ছিল। এই কারণে সে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছিল না। তখন ভ্যালকেরি তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কামালা খান তাকে থামিয়ে দেয়, বলে যে সে এখন চলে গিয়েছে। এরপর তারা সকলে সে পার্টি হল থেকে কোনোভাবে পালিয়ে যায়, যাতে তারা অ্যাসগার্ডের শিপে পৌঁছাতে পারে। ঠিক সেটাই হয়, তারা সকলে ছুটে শিপে পৌঁছায়। আর এখানে রেড গার্ডিয়ানসও জম্বিতে কনভার্ট হয়ে যায়। তাকে পেছনে ফেলে কামালা এবং বাকি টিম স্পেসশিপে উঠে যায়। তারা সেখান থেকে অলমোস্ট বেরিয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই তাদের শিপ আবার জম্বিজের দিকে পেছন দিকে আসতে শুরু করে। আর তারা দেখতে পায় যে ওয়ান্ডা আসলে তার পাওয়ার দিয়ে সবকিছুকে পেছনে টানছে, সে তাদের আটকাচ্ছে যাতে তারা নোভা কর্পসকে ডেকে জম্বিদেরকে মেরে না ফেলে। কিন্তু ঠিক তখনই ওয়ান্ডার উপর একটি খুব বড় অ্যাটাক হয়, আর আমরা দেখতে পাই গড অফ থান্ডারকে। থোর তাদের পার্টি রুম থেকে চলে যাওয়ার পর জেগে উঠেছিল এবং সে এখন তার পূর্ণ ক্ষমতা দিয়ে ওয়ান্ডাকে টক্কর দেওয়ার চেষ্টা করে। আর এই সুযোগ দেখে কামালা খানের টিম স্পেসশিপে চড়ে পালিয়ে যায়। এরপর তারা স্পেসে পৌঁছায় এবং অবশেষে ট্রান্সমিটার ব্যবহার করে নোভা কর্পসকে ডাকার চেষ্টা করে। তারা ট্রান্সমিটার ব্যবহার করে এবং হঠাৎ করে সামনে এসে হাজির হয় নোভা কর্পসের বিশাল আর্মি। এখানে ভ্যালকেরি বলে যে এটা খুবই অদ্ভুত, কারণ নোভা কর্পসের কাছে বার্তা পৌঁছাতে মিনিমাম কয়েক সপ্তাহ সময় লাগার কথা। কিন্তু তখনই নোভা কর্পসের কাছ থেকে একটি মেসেজ আসে যে তারা পুরো পৃথিবীকে আসলে কোয়ারেন্টাইন করছে এবং যদি তারা আগামী 10 সেকেন্ডের মধ্যে গ্রহে ফিরে না যায় তবে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। তারা এখন তাদের গ্রহ ছেড়ে যেতে পারবে না, তারা কেবল এই গ্রহটিকে কোয়ারেন্টাইন করেছে যাতে জম্বি ভাইরাস অন্য কোনো গ্রহে না ছড়ায়। এপিসোড 4 শুরু হয় নোভা কর্পস দিয়ে, যেখানে তারা কামালায়ের পুরো শিপের উপর আক্রমণ করে দেয়। কামালায়ের টিম কোনো মতে নিজেদের বাঁচিয়ে পালিয়ে যেতে থাকে, কিন্তু নোভা কর্পস তাদের শিপের উপর এত বেশি গুলি চালায় যে তাদের শিপটি পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যায়। এরপর কামালা তার পাওয়ার্সের মাধ্যমে একটি শেল তৈরি করে, যার ভেতরে সবাই নিরাপদ থাকে। তবে যেহেতু কামালা তার পাওয়ার দিয়ে উঠতে পারে না, তাই সে তাদের নিরাপদে অবতরণ করাতে পারে না। কিন্তু তারা সবাই কামালায়ের শেলের মধ্যে একটি উল্কার মতো পৃথিবীর দিকে পড়তে থাকে, আর মাঝপথে সেই শেলটি ভেঙে যায় এবং তারা সবাই সমুদ্রে অলমোস্ট পড়তে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে ডক্টর স্ট্রেঞ্জের মতো কিছু পোর্টাল খোলে এবং পুরো টিম তার ভেতরে পড়ে যায়। আর কিছুক্ষণ পর যখন তাদের চোখ খোলে তখন তারা কামাতাজে ছিল। এখানে কামালা খান প্রথমবারের মতো স্পাইডারম্যানের সাথে দেখা করে এবং দেখা হওয়ার পর সে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর তাদের সবাইকে জানানো হয় যে তাদেরকে এখানে কেন নিয়ে আনা হয়েছে। মূলত ওয়াকান্ডাতে ব্ল্যাক প্যান্থার এবং থ্যানোসের যে লড়াই হয়েছিল, তার মধ্যে থ্যানোস যখন ইনফিনিটি স্টোন নিয়ে ভাইব্রেনিয়াম কোরের ভেতর পড়ে যায়, তখন ইনফিনিটি স্টোন ব্লাস্ট হওয়ার কারণে তাদের সম্পূর্ণ পাওয়ার উন্মুক্ত হয়ে যায়, আর সেটি পুরো রিয়েলিটিকে ডিস্ট্রয় করে দিতে পারত। এই কারণে একজন মহান অ্যাভেঞ্জার অর্থাৎ হাল্ক নিজেকে স্যাক্রিফাইস করে দেয় এবং সেই ইনফিনিটি হাল্কে পরিণত হয়। সে সকল ইনফিনিটি স্টোনে পাওয়ার অ্যাবজর্ব করে নেয়, যাতে অন্য কেউ পাওয়ার দখল করে পুরো বিশ্বকে ধ্বংস না করে দিতে পারে, যার ফলস্বরূপ হাল্ক ইনফিনিটি হাল্কে পরিণত হয়। অন্যদিকে ওয়ান্ডা হাল্কে ডিফিট করে ইনফিনিটি স্টোনের ক্ষমতা পেতে চায়, যাতে সে নিজের মতো করে সবকিছু চালাতে পারে, সে পৃথিবী শাসন করতে পারে। এরপর কামাতাজের লোকেরা স্পাইডারম্যান এবং অ্যান্টম্যান এখানে কামালা খানের টিমে সাহায্য চায়, যার পরে কামালা একটু চিন্তায় পড়ে যায়, কারণ গত এপিসোডে যখন সে ওয়ান্ডার সাথে দেখা করেছিল তখন ওয়ান্ডা বলেছিল যে তার কামালা খানের প্রয়োজন। আর এখানে কামালা শ্যাংচির সাথে বসে এই আলোচনা করছিল যে এটি ওয়ান্ডার প্ল্যান কিনা। ওয়ান্ডা কি সত্যি চায় যে কামালা খান তার সাথে ফাইট করতে আসুক, যাতে সে তার সুযোগ নিতে পারে।
কিন্তু এই আলোচনার পর অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা হালকে সাহায্য করতে যাবে, যাতে হালকে পরাজিত করে ওয়ান্ডা তার পাওয়ারটা না নিতে পারে। এরপর আমরা ইনফিনিটি হালকে দেখতে পাই যে শান্তিভাবে বসে আছে, কিন্তু সেখানে ওয়ান্ডা তার জম্বি আর্মি নিয়ে হাজির হয়। এরপর সেই সকল জম্বি হালকের উপর আক্রমণ করা শুরু করে, কিন্তু যেহেতু এটি হাল্ক নয় ইনফিনিটি হাল্ক ছিল এবং তার কাছে ইনফিনিটি স্টোনের পাওয়ার ছিল, তাই সে সহজে ওই সকল জম্বিকে হারিয়ে দেয়। আর এদের সবার পাশাপাশি আমরা কিছু জায়ান্টসকে দেখি যারা কিনা জম্বিজ ছিল। ওয়ান্ডা তাদেরও নিজের টিমে সামিল করে নিয়েছিল। আর কিছুক্ষণ লড়াই চলার পর জম্বিজরা ইনফিনিটি হালকে আউট নাম্বার করে ফেলে এবং তাদের সবার সাথে লড়াই করতে তার অনেক বেশি কষ্ট হচ্ছিল। কিন্তু ঠিক তখনই স্পাইডারম্যান, অ্যান্টম্যান এবং কামালা খানের পুরো টিম হালকে বাঁচাতে চলে আসে, যেখানে এখন তাদের সকলের মধ্যে লড়াই চলতে থাকে। তারা সকলেই সহজে জম্বিজকে পরাজিত করে দিচ্ছিল, কিন্তু ঠিক তখনই হঠাৎ করে একটি খুবই শক্তিশালী লাইটিং অ্যাটাক আসে, যা কিছু সুপার হিরোজকে পুড়ে ছাই করে দেয়। আর তারপর সবচেয়ে বড় রহস্য উন্মোচিত হয়, আর সেটা অন্য কেউ ছিল না, সেটা ছিল থোর ওডিনসন, যেখানে গত এপিসোডে ওয়ান্ডা স্বাভাবিকভাবে থোরকে হারিয়ে দিয়েছিল। আর এখন থোরও জম্বি হয়ে গিয়েছে এবং সেও ওয়ান্ডার পক্ষ হয়ে ফাইট করছে, যেখানে থোর তার লাইটিং দিয়ে ব্লেডকেও পুরোপুরি পুড়িয়ে শেষ করে দেয়। আর এরপর সে ইনফিনিটি হাল্কের সাথে লড়াই করার জন্য এগিয়ে যায়, কিন্তু এই অরিজিনাল অ্যাভেঞ্জার্সের হাল্ক ভার্সেস থোর লড়াইয়ে হাল্ক থোরকেও উড়িয়ে দেয়। ইনফিনিটি হাল্ক তাকে অনেক উঁচুতে হাওয়ায় তুলে নিয়ে যায় এবং তারপর তাকে এত জোরে নিচে আছড়ে মারে যে তার পুরো শরীর মাটিতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক তখনই ওয়ান্ডা তার মেন প্ল্যান কার্যকর করা শুরু করে। সে কামালা খানকে ম্যানিপুলেট করা শুরু করে যাতে সে তার টিমে চলে আসে, এবং ওয়ান্ডা কামালা খানের পাওয়ারকেও ব্যবহার করতে পারে। আর যখন এতেও কোনো কাজ হচ্ছিল না, তখন ওয়ান্ডা আরও একটি শক্তিশালী চাল চালে। সে কামালায়ের বন্ধুদের এবং তার টিমের যে সকল সদস্যরা গত এপিসোডগুলোতে মারা গিয়েছিল তাদের সকলকে জম্বি রূপে ফিরিয়ে নিয়ে আনে। আর এখন এরা সবাই নিজেদের বন্ধুদের সাথে লড়াই করা শুরু করে। আর এই সকল লড়াইয়ের মাঝে যখন ইনফিনিটি হাল্ক থোরকে হারিয়ে দিয়েছিল, তখন সে অন্যমনস্ক হয়ে গিয়েছিল। আর পিছন দিক থেকে এসে ওয়ান্ডা হাল্ককে পরাজিত করে ইনফিনিটি স্টোনের পাওয়ার অ্যাবজর্ব করা শুরু করে। এরপর আবার ওয়ান্ডা এবং কামালার মধ্যে একটি মুখোমুখি লড়াই হয়, যেখানে কামালা তার ক্ষমতা দিয়ে তাকে হারানোর অনেক চেষ্টা করে, কিন্তু কামালার তুলনায় ওয়ান্ডা অনেক বেশি পাওয়ারফুল ছিল। কিন্তু তখন সে কামালাকে আবারও ম্যানিপুলেট করা শুরু করে। সে কামালাকে বলে যে সে কামালার ক্ষতি করতে চায় না, পৃথিবীকে বাঁচানোর জন্য তার কামালাকে প্রয়োজন। এই সব কিছুই সে শুধুমাত্র পৃথিবীকে ঠিক করার জন্য করছে, নইলে এইসব করার তার কোনো প্রয়োজনই ছিল না। কামালার আশেপাশের দিকে তাকিয়ে তার বন্ধুদের করুণ অবস্থা দেখতে পায়। এতে ওয়ান্ডার কথায় কামালা কনভিন্স হয়ে যায়। সে ওয়ান্ডার দিকে হাত বাড়িয়ে দেয়, আর তার হাত ধরার সাথে সাথে কামালার বডিতে এনার্জি ট্রান্সফার হতে শুরু করে এবং পুরো পৃথিবীতে এই এনার্জি ছড়িয়ে নতুন একটা রিয়েলিটি তৈরি হয়ে যায়। এরপর নিজ বাড়িতে কামালার ঘুম ভাঙে। সে তার বন্ধু রি আর কেটকে সুস্থ অবস্থায় দেখতে পায়, আর এরই সাথে পুরো পৃথিবী যেন ঠিক হয়ে গিয়েছে। কিন্তু হঠাৎ করে রিয়েলিটি গ্লিচ হতে শুরু করে। সে আবারও জম্বিজদেরকে দেখতে পায়। প্রথমে তার মনে হয় এটা তার ভুল ধারণা ছিল, কিন্তু বারবারই সে এমন সিন দেখতে থাকে। সে দেখতে পায় যে রিরি জম্বিদের সাথে ফাইট করছে, আর তাকে বলছে সে যা কিছুই দেখছে সব কিছুই ফেক, এগুলো কিছু রিয়েল না, সে যেন এসবে বিশ্বাস না করে। এরপর ওয়ান্ডার একটা ঝলক দেখানো হয় এবং এরকম একটা মিস্ট্রি দিয়ে মার্বেল জম্বি সিজন 1 এখানে শেষ হয়। তার মানে সিজন 2তে আমরা এর থেকেও বড় কিছু দেখতে চলেছি। সো কেমন লাগলো মার্বেল জম্বিস অবশ্যই কমেন্ট করে জানিও। এছাড়া যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমাকে ইনস্টাগ্রাম এবং টিকটকেও ফলো করতে পারো। এরপর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।